আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আজকে হচ্ছে আমাদের পরিপাক এবং শ্বসনের 3 নাম্বার ক্লাস। আশা করি দেখাও যাচ্ছে এবং শোনাও যাচ্ছে ঠিকঠাক মতো। একটু ওয়েট করি, আমরা জাস্ট শেয়ার করে নিই, দাঁড়াও। আমি একটু গ্রুপগুলো শেয়ার করে নিই, তারপরে আমরা আস্তে আস্তে ক্লাসের মধ্যে ঢুকি। উম, ওয়ালাইকুম আসসালাম তুরা, ওয়ালাইকুম আসসালাম ঐশ্বরী, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে মুখগহ্বর, মুখগহ্বরের দাঁত, মুখগহ্বরের পরিপাক, যান্ত্রিক এবং রাসায়নিক সবকিছু নিয়েই পড়াশোনা করছি। আশা করি তোমরাও পড়ছো, বইও দাগাইছি আজকে। এবং পাকস্থলীর যেই বহির গঠনটা সেটুকু নিয়ে আমরা পড়ালেখা করছি। আজকে আমরা মেইনলি হচ্ছে পাকস্থলীর অন্তর্গঠন দিয়ে শুরু করব, এবং পাকস্থলীর মেইন যে পার্টটা আমাদের সিকিউতে লাগবে সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক। সেটা আমরা অর্থাৎ পাকস্থলীর A to Z আমরা আজকে শেষ করে ফেলবো। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ক্ষুদ্রান্ত পড়া শুরু করবো। আসো আস্তে আস্তে আমরা পড়াশোনার মধ্যে ঢুকি। বিষয়টা হচ্ছে এরকম যে এই যে আমি লিখছি পাকস্থলীর আণুবীক্ষণিক গঠন বা পাকস্থলীর যেটাকে বলা হয় হচ্ছে অভ্যন্তরীণ গঠন। ঠিক আছে, অভ্যন্তরীণ গঠন। তো অভ্যন্তরীণ বলতে আসলে আমরা কি বুঝি, যে আমরা যে পাকস্থলীটা আহ গতকালকে পড়ছিলাম, সেই পাকস্থলীর যে প্রাচীরটা আছে, এই প্রাচীরটাকে তুমি কি করছো, একটু মাইক্রোস্কোপে এনলার্জ করছো। ঠিক আছে, তুমি এই পাকস্থলীটাকে ধরো, এই পাকস্থলীর একটা অংশ কেটে নিছো, কেটে নিয়ে তুমি পাকস্থলীটাকে, সেই প্রাচীরটাকে মাইক্রোস্কোপে দেখতেছো। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। মাইক্রোস্কোপে দেখতেছো। আচ্ছা, কথা কি ক্লিয়ার আমার? আচ্ছা ঠিক আছে, কথা ক্লিয়ার আছে। মাইক্রোস্কোপে দেখতেছো, এখন তুমি কি দেখতে পাবা? এই যে এটাকে বলা হয় হচ্ছে পাকস্থলীর শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে তোমাকে যদি বলে পাকস্থলীর আণুবীক্ষণিক গঠন বা আমাদের পাকস্থলীর অভ্যন্তরীণ গঠন, কিংবা যদি বলা হয় পাকস্থলীর শনাক্তকারী বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো, তখনও বলে আমাদের এই অভ্যন্তরীণ গঠনটা আঁকতে হবে এবং আমাদের কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। তো চলো আমরা পাকস্থলীর গঠনটা একটু দেখে আসি, পাকস্থলী আসলে কিভাবে আমরা আঁকবো। ফার্স্ট অফ অল, পাকস্থলীর আমরা জানি পাকস্থলীর এই অভ্যন্তরীণ বা আণুবীক্ষণিক গঠনে কয়টা স্তর থাকে, এই জিনিসটা খুব চমৎকার করে মনে রাখবা। সেটা হচ্ছে 5টি স্তর থাকে। অর্থাৎ পাকস্থলীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট? পাকস্থলীর প্রাচীর হচ্ছে 5 স্তর বিশিষ্ট। সবার বাইরের দিকে একটা চিকন পাতলা লেয়ার থাকে। ঠিক আছে, সবার বাইরের দিকে একটা চিকন পাতলা লেয়ার থাকে। আমি একটু সাদা কালারটা দিয়ে বোল্ড করে দিই। এই যে বাইরের যে সবার যে বাইরের যে লেয়ারটা, সাদা কালারের যে বাইরের লেয়ারটা আমি আঁকতেছি, এটার একটা সুন্দর নাম আছে। এটার নাম হচ্ছে সেরোসা। এটার নামটা কি? সেরোসা। আমি লিখে দিচ্ছি। তার সাথে সাথে আমার সাথে সাথে একটু তোমরা খালি তাকায় থাকো না, একটু আঁকার চেষ্টা করো, একটু আঁকার চেষ্টা করো। তাহলে এই যে সবার বাইরের স্তর, এই বাইরের স্তরটার নাম হচ্ছে সেরোসা। কি নাম? সেরোসা। সেরোসার পরে, সেরোসার পরে আমাদের সৃষ্টিকর্তা, আমরা জানি পাকস্থলী বললাম সংকুচিত প্রসারিত হয়, হয় না? সংকুচিত প্রসারিত হয়। তাহলে সংকোচন প্রসারণ হইতে হলে তার মধ্যে তো একটা পেশি লাগবে। তাহলে পেশিটা কোথায় আছে? এই সেরোসা স্তরের ঠিক পরেই হচ্ছে আমাদের পেশি স্তর। পেশি স্তরটা যথেষ্ট মোটা, পেশি স্তরটা যথেষ্ট মোটা। পেশি স্তরের আবার দুইটা লেয়ার থাকে। পেশি স্তরে কি লেয়ার থাকে? পেশি স্তরে আবার দুইটা লেয়ার থাকে। একটা লেয়ার, বাইরের দিকের যে লেয়ারটা, এটা হচ্ছে পেশিটা লম্বালম্বি ভাবে বিন্যস্ত থাকে। তাহলে এই যে টোটাল আমার এই অংশটুক, এই অংশটির নাম কি? পেশি স্তর। তাহলে একে ফেলো আমার সাথে সাথেই, পেশি স্তর। তাহলে পেশি স্তরের বাইরের দিকে থাকে হচ্ছে আমার অনুদৈর্ঘ্য পেশি, অনুদৈর্ঘ্য পেশি। এবং ভেতরের দিকে থাকে হচ্ছে বৃত্তাকার পেশি বা অনুপ্রস্থ পেশি। অর্থাৎ পেশিগুলা, অনুদৈর্ঘ্য পেশিগুলা লম্বালম্বি ভাবে বিন্যস্ত, আর আমার বৃত্তাকার পেশিগুলা বৃত্তাকারে পাকস্থলীটাকে ঘিরে রাখে।
ঠিক আছে, দ্যাটস দ্য ডিফারেন্স, নাথিং এলস, আর কিছু আমাদের এখানে নাই। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, তুমি পেশি স্তর আইকে ফেলছো, সেরোসা স্তর আইকে ফেলছো, ভালো কথা। এরপরে আমাদের একটা সুন্দর স্তর আছে, যে স্তরটাকে আমরা বলি হচ্ছে সাবমিউকোসা। এটা আমি একটু অন্য কালার দিয়ে আঁকি, দেখতে সুন্দর লাগবে। এরপরে যে স্তরটা, সেই স্তরটার নাম হইতেছে সাবমিউকোসা। এই যে টোটাল যে স্তরটা, এই স্তরটার নাম কি? সাবমিউকোসা। এবং এইখানে ছোট ছোট আর্টারি, আর্টারিওল, ভেনিউল, নার্ভ থাকে। তাহলে এই যে টোটাল স্তরটা, এই স্তরটার নাম হইতেছে আমাদের সাবমিউকোসা। সাবমিউকোসা, মিউকোসা। তো সাবমিউকোসার পরে তোমাদের কি কোনো কমেন্ট আছে? ওয়ালাইকুম আসসালাম রবিউল, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবে। কোনো প্রশ্ন থাকলে বললাম অবশ্যই অবশ্যই আমাকে জানাইতে ভুলে যাও না, ঠিক আছে? এটা যেন ভুলে ভুলে না যাও। এখন এইটা তো পেশি স্তর গেল, এরপরে মিউকোসা আর পেশি অর্থাৎ মিউকাস যুক্ত, সাথে সাথে কিছু পেশি প্রোটিন যুক্ত আরো কিছু লেয়ার থাকে। আর একটা লেয়ার থাকে, এই লেয়ারটার নাম হচ্ছে মাস্কিউলারিস মিউকোসা। এই লেয়ারটার নাম কি জানো? এই লেয়ারটার নাম হইতেছে মাস্কিউলারিস মিউকোসা। আমার আঁকাটা খেয়াল করো, আমি কিভাবে আঁকতেছি এই জিনিসটা খেয়াল করো। এই যে সবুজ কালারের যে লেয়ারটা দিলাম, এই লেয়ারটার নাম হইতেছে মাস্কিউলারিস মিউকোসা। মাস্কিউলারিস মিউকোসা। কেন এটাকে মাস্কিউলারিস বলা হয়? কারণ এর মধ্যে ছোট ছোট মাসেল ফাইবার থাকে। এবং একই সাথে এর ঠিক পরের যে স্তরটা আমি এখন আঁকবো, এই জায়গাটা একটু সুন্দর করে খেয়াল করবা। এর পরের যে স্তরটা আঁকতেছি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লেয়ার, এটা আমি সাদা দিয়ে আঁকবো। সেটা হচ্ছে, দেখো এর পরের লেয়ার গুলা এইভাবে অবস্থান করে। ক্ষুদ্র 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 মনে হইতেছে না? কিছু একটা জিনিস আছে, ক্ষুদ্র 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 জায়গা, পেঁচানো। এই যে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র যে এলাকাটা দেখতে পাইতেছো মাস্কুলারিস মিউকোসার ঠিক পরবর্তী স্টেজে, এইটার নাম হইতেছে মিউকোসা। এইটার নাম কি? মিউকোসা। কারণ কি? কারণ এই যে টোটাল মাস্কুলারিস মিউকোসার পরে একটা মিউকাসের লেয়ার থাকে, এই মিউকাসের লেয়ারই হচ্ছে মিউকোসা। তাহলে মিউকোসা নিয়ে এক নম্বর কথা হচ্ছে, এইটা দেখতে পাইতেছো পাকস্থলীর সর্বভেতরের স্তর। এটা বললাম ইম্পর্টেন্ট এমসিকিউ, এবং এটা বললাম আমাদের মেডিকেলে একবার এসে গেছে, যে পাকস্থলীর 5টি স্তরের মধ্যে সবচেয়ে ভেতরের স্তর কোনটি? সবচেয়ে ভেতরের স্তর হচ্ছে মিউকোসা। আর আমাদের যে সেরোসাটা আমি আঁকছিলাম বাইরের দিকে লেয়ার, এটা হচ্ছে সর্ববহিস্থ স্তর। সর্ববহিস্থ স্তর। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, মিউকোসা স্তর কি করতেছে? আমাদের মিউকাসের লেয়ার অর্থাৎ মিউকাস ক্ষরণ করে। পাকস্থলীর মধ্যে একটা মিউকাসের লেয়ার থাকে, ঠিক আছে? এবং সবচেয়ে মজার ঘটনা হচ্ছে, এই মিউকোসাতেই বললাম, আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থিগুলা থাকে। কি থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থিগুলা থাকে, ঠিক আছে? আর একটা জিনিস একটু আগের থেকে জেনে রাখো, গ্যাস্ট্রিক গ্রন্থির গুচ্ছকে বলা হয়, গ্যাস্ট্রিক গ্রন্থি এর গুচ্ছকে বলা হয় হচ্ছে গ্যাস্ট্রিক পিট। গ্যাস্ট্রিক পিট ইংলিশে লিখে দিলাম সহজে। তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো যে ভাই এইখানে মিউকোসা লেয়ার বুঝলাম, কিন্তু মিউকোসা লেয়ারে এই যে ছোট 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 পেঁচানো অংশগুলোকে কি বলা হয়? এই যে একটা পেঁচানো অংশ, তারপর এই যে ছোট 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 পেঁচানো অংশ, এই পেঁচানো অংশগুলোকে বলা হয় হচ্ছে রুগী। এই পেঁচানো অংশগুলোকে বলা হয় কি? রুগী। এইটা বললাম ডেন্টাল অথবা মেডিকেলের প্রশ্ন, আমি ঠিক এখন মনে করতে পারতেছি না। যে এই যেই রুগী থাকে কোথায়, প্রশ্নটা আসছিল, উত্তর হচ্ছে পাকস্থলীতে। মুখস্থ করে, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। রুগী কোথায় থাকে মাথায় রাখবা। তোমার আমার মানে ফ্যামিলিতে আর যাই হোক না কেন গ্যাস্ট্রিকের রুগী পাবা। এমনকি তুমিও আমিও কখনো কখনো গ্যাস্ট্রিকের রুগী হয়ে যায়, গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হয়। তাহলে গ্যাস্ট্রিক মানে কি? পাকস্থলী। তাহলে গ্যাস্ট্রিকের রুগী মানে পাকস্থলীতে কি থাকে? রুগী থাকে। এই জিনিসটা সুন্দর করে একটা নোট করো, আমার সাথে সাথে সুন্দর করে একটা নোট করবা। সেটা হচ্ছে, এই দুইটা জিনিস এমসিকিউ এর জন্য ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। যে আমাদের যে রুগী, এই রুগী নামক ছোট ছোট অভিক্ষেপ পাওয়া যায় হতেছে পাকস্থলীতে। কোথায় পাওয়া যায়? পাকস্থলীতে। আর আমাদের যে ভিলাই, ভিলাই নামক প্রক্ষেপক পাওয়া যায়, ভিলাই বা সংক্ষেপে আমরা অনেক ক্ষেত্রে মাইক্রো ভিলাই বলে থাকি। ভিলাইয়ের ছোটটাকে বলা হয় মাইক্রো ভিলাই।
এই ভিলাই পাওয়া যায় হইতেছে ক্ষুদ্রান্তে। কোথায় পাওয়া যায়? ক্ষুদ্রান্তে। এই দুইটা জিনিস বললাম আমাদের মুখস্থ রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে। দেখি তোমাদের কমেন্ট পড়ি একটু। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট অফ অল, তাহলে এখন তোমাকে যখন বলবে একটা পাকস্থলীর অন্তর্গঠনটা আঁকতে, তোমাকে বললাম এই চিত্রটা লেভেল সহ আঁকতে হবে। আমার যেহেতু আমি এই মাঝখানে আঁকছি, আমি বাম পাশেও লেভেল করছি, ডান পাশেও লেভেল করছি। তোমরা পরীক্ষার খাতায় সবসময় লেভেলিংটা করার চেষ্টা করবে ডান পাশে। বাম পাশে গেলে সমস্যা নাই, তবে ডান পাশে লেখাটা সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, সবচেয়ে বেটার হয়ে থাকে। তাহলে এখন আমি যদি তোমাকে পাকস্থলীর কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলি, তুমি বললাম এই চিত্র দেখে লিখতে পারবা। এক নাম্বার, আমি কি বলছি, এক নাম্বার তোমার বৈশিষ্ট্য লিখবা সেটা হচ্ছে পাকস্থলী 5টি স্তরে বিন্যস্ত। কি কি স্তর? বাহির থেকে সর্বভেতরে সেরোসা, তারপরে পেশি স্তর, সাবমিউকোসা। তাহলে কি কি পাইলাম দেখো, সেরোসা, তারপরে হচ্ছে পেশি স্তর অর্থাৎ মাসেল, এরপরে সাবমিউকোসা, এরপরে মাস্কিউলারিস মিউকোসা, এরপরে হচ্ছে মিউকোসা। ঠিক আছে, মানে আমি সংক্ষেপে মনে রাখি এস এম এভাবে মনে রাখলে কোনো সমস্যা হয় না। আচ্ছা, তাহলে এক নাম্বার শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা লিখে ফেললাম। দুই নাম্বার শনাক্তকারী বৈশিষ্ট্যটা কি লিখবো? দেখো, মিউকোসার নিচে কি থাকা যায়, সরি সেরোসার নিচে পেশি স্তর থাকে। পেশি স্তরে দুই ধরনের পেশি থাকে, একটার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি, দুই নাম্বার হচ্ছে বৃত্তাকার পেশি। দুই নাম্বার শনাক্তকারী বৈশিষ্ট্য শেষ। তিন নাম্বার শনাক্তকারী বৈশিষ্ট্য কি? পাকস্থলীর সর্বভিতরে মিউকাস আবরণের একটি স্তর পাওয়া যায় যার নাম কি? মিউকোসা। এবং মিউকোসা 4 নম্বর পয়েন্ট, মিউকোসাতে গ্যাস্ট্রিক গ্রন্থি পাওয়া যায়। অনেকগুলো গ্যাস্ট্রিক গ্রন্থি একত্রে অবস্থান করাকে গ্যাস্ট্রিক পিট বলে। তোমার মোর দ্যান এনাফ, তোমাকে ফুল নাম্বার দিতে বাধ্য, ফুল নাম্বার দিতে বাধ্য। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে আমাকে একটু জানাও। যদি ক্লিয়ার একটু লিখে কমেন্ট করো, আমি তাহলে নেক্সট টপিকে ঢুকি। আস্তে আস্তে। পাকস্থলীর অন্তর্গঠন আমরা পারবো না ইনশাল্লাহ? কমেন্ট করো একটু, যাতে বোঝা যায় যে বাইচে আছো। তাহলে আমরা একটু নেক্সট টপিকে যাই। এরপরে নেক্সট যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে পাকস্থলীতে আমাদের পরিপাক। পাকস্থলীতে আমাদের পরিপাক, হ্যাঁ কি ক্লিয়ার সাদিয়া? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। পাকস্থলীতে এখন আসো, পাকস্থলীতে পরিপাক শিরোনাম দাও। পাকস্থলীতে, পাকস্থলীতে পরিপাক কেমন? পরিপাক। আচ্ছা, তোমরা চাইলে একটু এইটার একটা সুন্দর করে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি সরে যাই, তোমরা একটু সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে তোরা, ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। জি ভাইয়া ক্লিয়ার, ওকে ঐশ্বরী ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে নিছো আশা করি, স্ক্রিনশটটা রেখে দাও। এর পরবর্তীতে আমরা যেটা পড়বো পাকস্থলীতে পরিপাক। তো আমি তোমাকে আগেই বলছি, কোনো কিছু পরিপাক বলতে হলে আমরা দুইটা শিরোনামে ভাগ করি। প্রথম যে শিরোনামটা থাকে সেটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। দেখো, যান্ত্রিক পরিপাক আসলে আমাদের জাস্ট জানার জন্য, এখান থেকে কোনো সিকিউ আসবে না। আমি বারবার বলতেছি, যেখান থেকে সিকিউ আসবে সেটাও বলে দিচ্ছি, যেখান থেকে এমসিকিউ আসবে সেটাও আমি বলে দিচ্ছি। তো আমাদের যান্ত্রিক পরিপাকে কি ঘটে? সর্বপ্রথম 1 নাম্বার পয়েন্টে লিখবা যে আমাদের যে পাকস্থলীটা আছে, সেই পাকস্থলীতে তো খাদ্য আইসে সাথে সাথেই চলে যাবে না। এটা ধরো আমাদের কোন একটা ফুড পার্টিকেলটা অবস্থান করবে, ঠিক আছে? কত? 4 থেকে 6 ঘন্টা। কোন কোন বইতে লেখা হইতেছে 4 to 9 আওয়ার্স, দুইটাই সঠিক, 4 to 9 আওয়ার্স। তাহলে তুমি লিখবা যে পাকস্থলীতে খাদ্য এসে 4 থেকে 6 ঘন্টা বা 4 থেকে 9 ঘন্টা অবস্থান করে। আমাদের আজমল স্যারের বইতে বোধ হয় 4 থেকে কত ঘন্টা দিছে, আমি একটু দেখে নিই, দাঁড়াও। 4 থেকে মাইট বি 6 ঘন্টা বা 9 ঘন্টা, সরি 9 ঘন্টা দিছে, সমস্যা নেই। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে আমাদের পাকস্থলীতে বললাম, আমরা অলরেডি জানি যে এইখানে কি থাকে, অনেক গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, তাই না? এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আমাদের পাকস্থলীতে এইচসিএল ক্ষরিত হয়। এই এইচসিএল এই কোষগুলাকে কি করে জানো, এই খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন যে জীবাণুটা আছে সেটা ধ্বংস করে ফেলে। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবা যে এইচসিএল খাদ্যে উপস্থিত জীবাণুকে কি করে? জীবাণু ধ্বংস করে, জীবাণু ধ্বংস করে। তো এখন ভালো কথা, খাদ্যের মধ্যে, পাকস্থলীর মধ্যে খাদ্য ঢুকছে, তার এইচসিএল আসছে, জীবাণু ধ্বংস করছে। এখন আমার পাকস্থলী তো কি করবে? পাকস্থলী আমরা বলি না যে পাকস্থলী কি করে? সংকুচিত প্রসারিত হয়। তাহলে ফলে সংকুচিত প্রসারিত হওয়ার কারণে এই পাকস্থলীর মধ্যে যে খাদ্যটা আসে, সেই খাদ্যটা চূর্ণ বিচূর্ণ হয়ে পেস্টে পরিণত করে। কিসে পরিণত হয়? পেস্ট।
পেস্টের মতো পরিণত হয়। পেস্ট বলতে যে কোনো ধরনের মানে নরম আবরণ, ধরো কাদামাটি দেখছো না, একদম কাদামাটি, যে কাদামাটি কিংবা তোমার ধরো নর্মাল টুথপেস্টই বলো না কেন, ঠিক সেরকম একটা অবস্থানে যায় খাদ্যটা, এটাকে বলা হয় ফুড পেস্ট। এবং ফুড পেস্ট ধরো তাহলে এটা হচ্ছে আমার সেই ফুড পেস্ট। ফুড পেস্টের পরে এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে বিভিন্ন গ্যাস্ট্রিক রস নিষ্কাশিত, বিভিন্ন রস নিষ্কাশিত হয়, যেটাকে আমরা একত্রে বলি গ্যাস্ট্রিক জুস। কি বলি? গ্যাস্ট্রিক জুস। এই গ্যাস্ট্রিক জুস পরবর্তীতে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক জুস পরবর্তীতে এই পেস্টটাকে কিসে পরিণত করে? কাইমে পরিণত করে। কিসে পরিণত করে? কাইম। কাইম হচ্ছে তরল পদার্থ, অর্থাৎ পেস্টের মধ্যে তুমি যদি আরো বেশি পরিমাণে পানি ঢেলে দাও তখন তো সেটা পেস্টের মতো থাকবে, একটু তরল হয়ে যাবে। সেই জিনিসটাইকে আমরা বলি হচ্ছে কাইম। তাহলে একটা জিনিস খুব সুন্দর করে মাথায় রাখবা, সেটা হচ্ছে কাইম তৈরি হয় কোথায়? উত্তর হবে হচ্ছে পাকস্থলীতে। কোথায় তৈরি হবে? পাকস্থলীতে। এই কাইম অবস্থায় খাদ্যটা অ্যান্ট্রাম, আমরা পড়ছিলাম না এই নিচের দিকে অ্যান্ট্রাম, অ্যান্ট্রামে সাময়িকভাবে জমা থাকে। পরবর্তীতে যখন আমার এইখানের যে পাইলোরিক স্ফিংক্টারটা আছে, পাইলোরিক স্ফিংক্টার যখন খুলে যায়, খাদ্যটা পাকস্থলী থেকে ডিউরোনামে প্রবেশ করে। এইটুক হচ্ছে তোমার যান্ত্রিক পরিপাক। তাহলে আমরা যান্ত্রিক পরিপাক লিখতে পারবো না? যান্ত্রিক পরিপাক লিখতে পারবো না? অবশ্যই ইনশাআল্লাহ যান্ত্রিক পরিপাক লিখতে পারবো। ঠিক আছে, যান্ত্রিক পরিপাকটা অবশ্যই ইনশাআল্লাহ লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। যে ফার্স্ট অফ অল আমরা কি লিখবো, যে গ্যাস্ট্রিক ফার্স্ট অফ অল খাদ্যটা পাকস্থলীতে এসে 4 থেকে 6 ঘন্টা প্রবেশ করে, অবস্থান করে, এরপরে সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ওই 4 থেকে 9 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যেই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃশেষিত করে ফুডের বা খাদ্যের জীবাণু ধ্বংস করে ফেলে। এবং 3 নম্বরে সেটাকে পাকস্থলীর সংকোচন প্রসারণ বা নড়াচড়ার মাধ্যমে আমার খাদ্যটা পেস্টের মতো পরিণত হয়। পেস্টের উপর পরবর্তীতে গ্যাস্ট্রিক জুস এসে কাইমে পরিণত হয়। তাহলে দ্যাটস অল অ্যাবাউট পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক। তুমি একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এখন আসো পাকস্থলীতে আমরা যখন যান্ত্রিক পরিপাক পড়ে ফেলছি, পাকস্থলীতে এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে পাকস্থলীতে রাসায়নিক পরিপাক। আমাদের সবচেয়ে, এটা সিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, বললাম সিকিউতে প্রচুর আসছে এবং সামনেও আসবে। সেটা হচ্ছে পাকস্থলীতে রাসায়নিক পরিপাক। পাকস্থলীতে কি পরিপাক? রাসায়নিক রাসায়নিক পরিপাক। কেমন? এখন পাকস্থলীতে রাসায়নিক পরিপাক আমি আগেই বলে নিছি যে রাসায়নিক পরিপাক যখন আমরা লিখব তখন 3টা পয়েন্ট আমরা লিখব। 3টা পয়েন্টের প্রথম পয়েন্টটা কি হবে? 3টা পয়েন্টের প্রথম পয়েন্টটা হবে হচ্ছে শর্করা পরিপাক। একটা জিনিস টানা মুখস্থ রাখবা, আমাদের সিকিউতে যেমন লাগবে এমসিকিউতেও পড়ার সময় আমাদের লাগবে, সেটা হচ্ছে শর্করা। এই শর্করার জন্য যে এনজাইমগুলো লাগে শর্করা পরিপাক করার জন্য, এটাকে বলা হয় শর্করা বিশ্লেষী এনজাইম কিংবা অ্যামাইলোলাইটিক এনজাইম। পাকস্থলীতে কোনো শর্করা বিশ্লেষী এনজাইম থাকে না। তাহলে লিখে ফেলো, পাকস্থলীতে 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 শর্করা পরিপাককারী বা শর্করা বিশ্লেষী, শর্করা পরিপাককারী বা শর্করা বিশ্লেষী কোনো এনজাইম থাকে না। কোনো এনজাইম এনজাইম নাই। নাই না থাকার কারণে আমার যে কার্বোহাইড্রেট বা শর্করাগুলা পাকস্থলীতে আসে, সেই কার্বোহাইড্রেট গুলার কি হয়? কোনো চেঞ্জ হয় না, নো চেঞ্জ, কোনো চেঞ্জ হয় না। তাহলে পাকস্থলীতে কোন খাদ্য উপাদানের কোনো পরিপাক হয় না, এটা বললাম খুবই কমন একটা এমসিকিউ। কোনটির? উত্তর হবে হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। আচ্ছা, তাহলে আমরা ভালো মতন এটুকু বুঝতে পারলাম। এখন আসো আমাদের মজার একটা ঘটনা, সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, প্রোটিন বা আমিষ পরিপাক। প্রোটিন বা আমিষ, প্রোটিন পরিপাক, প্রোটিন বা আমিষ পরিপাক। তো এখন আমাদের যেই পাকস্থলীতে যেই রসগুলা, পাকস্থলীর প্রাচীরে এই জিনিসটা মাথায় রাখবা, অনেকগুলা কোষ মিলিত হয়ে গ্যাস্ট্রিক গ্রন্থি তৈরি করে। গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো আবার মিলিত হয়ে গ্যাস্ট্রিক পিত্ত তৈরি করে। এইখান থেকে যে ক্ষরণটা আসে তাকে বলা হয় গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুস। এই গ্যাস্ট্রিক জুসের প্রধান উপাদান হচ্ছে পানি, সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সাথে এনজাইম থাকে। কথাটা বুঝতে পারছো? তাহলে এই যে এনজাইমগুলোর মধ্যে তিনটা এনজাইম আছে যারা আসলে প্রোটিন পরিপাকে ব্যবহৃত হয়। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা মাথায় রাখবে, একটা এনজাইম, আমি আগে এনজাইমগুলোর নাম লিখি। প্রোটিন পরিপাকের সময় একটা এনজাইম আসে, তার নাম হচ্ছে
পেপসিনোজেন, আসতেছি দাঁড়াও, সেটা হচ্ছে পেপসিনোজেন। পেপসিনোজেন, এই পেপসিনোজেন এনজাইমটা হচ্ছে আমাদের পাকস্থলীর প্রাচীরের পাকস্থলীর কোষ থেকে, যে কোষগুলো আছে আমরা পরবর্তীতে পাকস্থলীর গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি পড়বো, সেই গ্রন্থির মধ্য থেকে ক্ষরিত হয়। নামের শেষে যদি জেন আর নামের আগে যদি প্রো কথাটা দেখো, কি বলছি, নামের শেষে যদি জেন কিংবা নামের আগে যদি প্রো কথাটা দেখো, তাহলে মাথায় রাখবা সে হচ্ছে ইনঅ্যাক্টিভ। সে কি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ কাজ করার জন্য সে এখনো সচল না। আমাদের পাকস্থলীতে বললাম প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্কাশিত হয় প্যারাইটাল কোষ থেকে, পাকস্থলী প্রাচীরে প্যারাইটাল কোষ থাকে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনোজেনকে অ্যাক্টিভ পেপসিনে পরিণত করে, অ্যাক্টিভ পেপসিন এ পরিণত করে। এখন এই পেপসিনটা হচ্ছে রিয়েল এনজাইম যেটা প্রোটিনকে পরিপাক করতে পারবে। তখন অ্যাকচুয়ালি এই যে প্রোটিন, এই প্রোটিনের উপর সেই পেপসিনটা এসে কাজ করবে, পেপসিনটা এই প্রোটিনের উপর এসে কাজ করবে। এখন কাজ করে প্রোটিনটাকে কিসে পরিণত করবে মাথায় রাখবা, সেটা হচ্ছে প্রোটিওজ এবং পেপটোন, প্রোটিওজ প্লাস পেপটোন। এইখানে একটু ঝামেলা হয় স্টুডেন্টদের, তো সংক্ষেপে আমি যে জিনিসটা মাথায় রাখি সেটা হচ্ছে পেপসিন। দেখো সংক্ষেপে পেপসিনের পি নিব, কার উপর কাজ করবে, প্রোটিনের উপর কাজ করবে, কাজ করে কিসে পরিণত করবে, ডাবল পি তে পরিণত করবে। হিসাবটা সোজা না? পি ফর পেপসিন, পেপসিনটা কার উপর কাজ করতেছে, প্রোটিনের উপর, প্রোটিনকে ভেঙে ডাবল পি তৈরি করতেছে, একটা পিতে প্রোটিওজ আর একটা পিতে পেপটন। কথাটা বুঝাইতে পারছি আমি তোমাকে? কথাটা আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এখন আর একটা এনজাইম আছে, যে এনজাইমটার নাম হচ্ছে জিলেটিনেজ, জিলেটিনেজ। জিলেটিনেজ কার উপর কাজ করবে বুঝতে পারতেছো? জিলেটিন, জিলেটিনও বললাম এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ। এই প্রোটিন জাতীয় পদার্থ জিলেটিন, জিলেটিনের উপর যখন জিলেটিনেজ কাজ করবে, তখন সংক্ষেপে তুমি জাস্ট এটা মাথায় রেখে প্রথমটাকে বাদ দিয়ে দাও, বাকিটা কি থাকে, পেপটন লিখে ফেলো। পেপটন সাথে আমি আরেকটা জিনিস আমদানি করব, সেটা হচ্ছে পলিপেপটাইড, পলিপেপটাইড। অনেকে এই জায়গাগুলো নিয়ে একটু কনফিউশন ভোগো, সেটা হচ্ছে পলিপেপটাইড নিয়ে কি জিনিস, এই জায়গাটা আমি একটু সংক্ষেপে তোমাদের একটু বুঝাই দিই। সেটা হচ্ছে এই দিকে একটু খেয়াল করবা, আমি একটু তোমাদের সংক্ষেপে বুঝাই, বিষয়টা ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে সর্বপ্রথম অ্যামাইনো অ্যাসিড, দুইটা অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে যে যৌগটা গঠন করে তার নাম হচ্ছে ডাইপেপটাইড, ঠিক আছে? এইভাবে ধরো একটা অ্যামাইনো অ্যাসিড প্লাস আর একটা অ্যামাইনো অ্যাসিড প্লাস আর একটা অ্যামাইনো অ্যাসিড, এইভাবে গঠন করে তিনটা অ্যামাইনো অ্যাসিড দুইটা পেপটাইড বন্ধনীর মাধ্যমে আবদ্ধ হয়ে যে যৌগ গঠন করে তাকে বলা হয় হচ্ছে ট্রাইপেপটাইড। আমরা বললাম কোষ শ্বসন পড়ে আসছি। এখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, এন সংখ্যক অ্যামাইনো অ্যাসিড পরস্পর পেপটাইড বন্ধনীর মাধ্যমে আবদ্ধ হয়ে কি যৌগ গঠন করে, পলিপেপটাইড। পরবর্তীতে এই পলিপেপটাইড বিভিন্নভাবে কি বলবো প্যাচ খায় বা পাকায় যায়, প্যাচ খায় বা পাকায় যায়, ঠিক আছে? তাহলে পাকানোটা দেখা গেছে যে কম হইতে পারে। ধরো তুমি একটা দড়ি নিছো, দড়িটা কমায় পেঁচাইছো, সেটা কি প্যাচ খুলতে তোমার বললাম খুব বেশি কষ্ট হবে না। কিন্তু তুমি একটা দড়ি বানাইছো, সেটা প্রচুর পরিমাণে পেঁচাইছো, সেটা বললাম প্যাচ খুলতেও বললাম অনেক তোমার খাটনি করতে হবে। তো এই পলিপেপটাইডের যে চেইনটা থাকে সেটা পরবর্তীতে প্যাচ খায় যায়, যেটাকে আমরা ইংলিশে বলি, যে টার্মটা ইউজ করি সেটাকে বলা হয় ফোল্ডিং। তো পলিপেপটাইডটা আমি যদি একটু বাংলায় লিখি সেটা হচ্ছে প্যাচ খায়, প্যাচ খায়, বা যদি একটু ভদ্র ভাষায় লিখি সেটাকে আমি বলবো হচ্ছে ফোল্ডিং। ফোল্ডিং এর মাধ্যমে প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি করে। এই ফোল্ডিং এর অবস্থান অনুযায়ী প্রোটিন হয় 1 ডিগ্রি হয়, 2 ডিগ্রি হয়, 3 ডিগ্রি, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি প্রোটিন আমরা যেটাকে বলি থাকি। তাহলে তুমি সহজভাবে একটা জিনিস এখন তোমাকে তুমি একটু মাথার মধ্যে ঢুকাও, সেটা হচ্ছে আমি যদি একটা প্রোটিনকে ভাঙতে চাই তাহলে আমাকে ফার্স্টে কিসে পরিণত করতে হবে, পলিপেপটাইড। পলিপেপটাইডকে ভাঙলে আস্তে আস্তে ট্রাইপেপটাইড, ডাইপেপটাইড। এখন এই ডাইপেপটাইড ট্রাইপেপটাইড এগুলি হচ্ছে একটা ছোট ছোট খণ্ড, এদেরকে বলা হয় হচ্ছে সরল পেপটাইড। এদেরকে কি বলা হয়, সরল পেপটাইড। আবার বইতে কখনো কখনো শুধু পেপটাইড নামেও আখ্যায়িত করছে। তাহলে পেপটাইড কি জিনিস, সরল পেপটাইড কি জিনিস, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, পলিপেপটাইড, প্রোটিন কি জিনিস, আশা করি বেসিক কনসেপ্ট হইছে, এটুক দিয়ে আমি চালাইতে পারবো। তো তুমি এখন জিনিসটা চিন্তা করো যে এই জিলেটিন হইতেছে একটা জটিল প্রোটিন, জিলেটিন কি একটি
জটিল প্রোটিন। তুমি এইখানেই এই জিলেটিনেস এনজাইমটা এতটাও সক্রিয় না যে সেই সরল জটিল প্রোটিনটাকে ভাঙে সরাসরি তার ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। কারণ আমরা জানি অ্যামাইনো অ্যাসিডগুলো অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে এন সংখ্যক অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে আসলে আমার কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। তাহলে হিসাব মতে তোমার ভাষ্য মতে প্রোটিন ভাঙলে তো অ্যামাইনো অ্যাসিড পাওয়ার কথা, তাহলে আমি প্রোটিন ভাঙলে পেপটোন এবং পলিপেপটাইড পাইতেছি কেন? কিংবা এখানে প্রোটিন ভাঙলে প্রোটিওজ এবং পেপটোন পাইতেছি কেন? প্রোটিওজ এবং পেপটোন দুইটাই হইতেছে পলিপেপটাইড, দুইটাই কি পলিপেপটাইড, কিন্তু কিছু নির্দিষ্ট একটু সরলীকৃত, অর্থাৎ প্রোটিনের মতো ওরকম জটিল ফোল্ডেড অবস্থা বা খুব পাকানো অবস্থায় নাই, আর একটু সরলীকৃত পলিপেপটাইড। এই জন্য তাদের ভিন্ন ভিন্ন নামকরণ করা হয়েছে প্রোটিওজ এবং পেপটোন। আর জিলেটিনেস এনজাইমটা জিলেটিন নামক প্রোটিনটাকে শুধুমাত্র পেপটন সাথে আরো ভিন্ন ভিন্ন পলিপেপটাইড তৈরি করে, যার নাম এখানে দেয় নাই, পলিপেপটাইড যৌগ এক নামে চালাই দিছে। কথা বুঝে গেছে? এরপরে আমাদের আরেকটা এনজাইম আছে, যে এনজাইমটার নাম সুন্দরভাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের দুধে থাকে, সেটা হচ্ছে কেসিন। আচ্ছা, এটা একটা কালি দিয়ে লিখি, এক কালারের কালি দিয়ে লিখি, সেটার নাম কি? কেসিন। এই কেসিন আগের বইতে রেনিন এনজাইম দিত, কিন্তু রেনিন হবে না। কেন হবে না বলতেছি। কেসিন হচ্ছে দুগ্ধ প্রোটিন বা দুধের প্রোটিন। দুধের প্রোটিন, দুধের প্রোটিনের নাম কি? কেসিন। তো এই কেসিনের উপর সে কাজ করবে, কোন এনজাইম কাজ করবে? ঠিক আগের যে পেপসিন এনজাইমটা ছিল, সেই পেপসিন এনজাইম। পেপসিন এনজাইম কাজ করে ঠিক আগের মতো। এখন আমি আগে কি প্রোটিওজ বাদ দিছিলাম, এখন খালি পেপটনটা বাদ দাও, খাকে কি? পলিপেপটাইড। এই পলিপেপটাইডে পরিণত করবে। তাহলে দেখো, আমাদের এই পাকস্থলীতে যখন রাসায়নিক পরিপাক লিখবা, এই কথাগুলোই বাংলায় লিখতে হবে এবং সমীকরণ আকারে বা বিক্রিয়া আকারে তোমাকে দিতে হবে। তাহলে খুব সহজ, প্রোটিনকে ফার্স্ট অফ অল পেপসিন ভাঙে সরলীকৃত কিছু পলিপেপটাইড যৌগ তৈরি করছে, যার দুইটার নাম প্রোটিওজ এবং পেপটন। জিলেটিনেজ এনজাইম জিলেটিনের উপর কাজ করে পেপটন এবং পলিপেপটাইড পরিণত করছে। আর পেপসিন কেসিনের উপর কাজ করে পলিপেপটাইডে পরিণত করছে। মানে কি? এই প্রথমটা আস্তে 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 বাদ দাও, তাহলে বললাম আর তোমার এই কে কাকে কিসে পরিণত করছে এটা পেঁচাল আর ক্যাচাল বাদবে না। তিনটা জিনিস একটু সুন্দর করে 2-3 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কখনো কোনো বইতে কিংবা আগের বইতে কেসিনের জায়গায় পেপসিনের জায়গায় রেনিন এনজাইম দেওয়া থাকতো, কিন্তু পরবর্তী গবেষণায় দেখা গেল যে মানুষের স্তন্যপায়ী অন্যান্য মানুষের যেই শিশু অবস্থায় এই রেনিন এনজাইম খরিত হয় না। তখন থেকে এখানে বলা হলো যে না, রেনিন এনজাইম কখনোই কেসিনের উপর কাজ করে না, আমাদের পূর্ণবয়স্ক মানুষের মতো পেপসিনটাই কেসিনের উপর কাজ করে। ঠিক আছে? আশা করি এইটুক বোঝা গেছে। আশা করি অন্তত এইটুক বোঝা গেছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমাদের প্রোটিন পরিপাক শেষ। এখন আমরা চলে আসবো কি, শর্করা পরিপাকের পরে আমরা চলে আসবো হচ্ছে, আসো, শর্করা পরিপাকের পরে প্রোটিন পরিপাক শেষ, এখন হচ্ছে লিপিড পরিপাক। লিপিড পরিপাক। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাকে একটু বলি, সেটা হচ্ছে লিপিড পরিপাকের জন্য যে লিপিড বিশ্লেষী এনজাইমগুলো দরকার, তারা সবসময় ক্ষারীয় মাধ্যমে কাজ করতে পারে, অম্লীয় মাধ্যমে কাজ করতে পারে না। যেহেতু পাকস্থলীর মাধ্যমটা হচ্ছে অম্লীয়, কোন লিপিড সাধারণত কোন এনজাইম কাজ করে না, এক্সেপ্ট একটা এনজাইম। একটা এনজাইম আছে যারটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক লাইপেজ। কি নাম? গ্যাস্ট্রিক লাইপেজ। এটাই একমাত্র ব্যতিক্রমী লিপিড বিশ্লেষী এনজাইম যে কিনা আমাদের অম্লীয় পরিবেশে কাজ করতে পারে। তাহলে স্বাভাবিকভাবেই সে লিপিডকে ভাঙবে। লিপিডকে ভাঙলে আমরা সবাই জানি, পড়ে আসছি কোষ রসায়নে, যে লিপিডকে ভাঙলে আমি কি পাবো? লিপিডকে ভাঙলে আমি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাবো। তো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আসলে এখানে পাওয়া যায় না, এখানে আসলে ছোট ছোট গ্লিসারলডিহাইড পাওয়া যায়। যদি আমি এটাকে লিখলাম না, আমি এখানে লিখলাম সরল লিপিড। ঠিক আছে? সরল লিপিড লিখলাম। সরল লিপিড। যদি কারো ইচ্ছা থাকে তুমি ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল লিখে আসতে পারো, কিন্তু এইটা আসলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয় না, অ্যাকচুয়ালি হয় না। ঠিক আছে? তাহলে আমাদের এই অল অ্যাবাউট এই জিনিসটা যদি তুমি সুন্দর করে লিখে দিয়ে আসতে পারো পরীক্ষার হলে, এই যাবতীয় যত কিছু পড়াইলাম, দিস ইজ আমাদের পাকস্থলীতে পরিপাক। এটুকুই হচ্ছে আমাদের পাকস্থলীতে পরিপাক। ছোট একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটু বোঝা যাবে, স্ক্রিনশটে পরবর্তীতে বোঝা যাবে, সমস্যা আশা করি আর হবে না। ঠিক আছে?
তাহলে পাকস্থলীতে যান্ত্রিক পরিপাকও শেষ, পাকস্থলীতে রাসায়নিক পরিপাকও শেষ। আসো আমরা বইয়ের মধ্যে ঢুকি। থ্যাংক ইউ। আসো আমরা একটু বইয়ের মধ্যে ঢুকি। বইয়ের মধ্যে ঢোকার সময় আমাদের একটা প্রশ্ন আসবে এরকম, সেটা হচ্ছে যান্ত্রিক পরিপাক বললাম আমাদের অলরেডি শেষ। আমরা একটু বইয়ের মধ্যে ঢুকবো, দাগাবো। সেটা হচ্ছে 4 থেকে 9 ঘন্টা প্রবেশ করে, এটা বললাম আমরা অলরেডি পড়ে ফেলছি। এখন দেখো এখানে যে কথাগুলো আছে এগুলি অলরেডি আমি দাগায় ফেলছি, লেখায়ও ফেলছি, পড়ায়ও দিচ্ছি, তোমাদের মুখস্থ হয়ে গেছে। তো রাসায়নিক পরিপাক কিভাবে লিখবো, শর্করা পরিপাক, আমিষ পরিপাক, স্নেহ পরিপাক সবই লিখাই দিছি। নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এইটা ক্ষয়ের জন্য ইনফিনিটি স্টার। এটা ক্ষয়ের জন্য কি স্টার? ইনফিনিটি স্টার। সেটা হচ্ছে পাকস্থলী নিজেই কেন এনজাইমে পরিপাক হয়ে যায় না। দেখো পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেই লেভেলে থাকে, সেই সেম মাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি তোমার আমার হাতে ঢালা হয়, হাত ছিদ্র করে নিয়ে চলে যাবে অ্যাসিডটা, এত শক্তিশালী। কিন্তু পাকস্থলীতে কিছু হইতেছে না। আবার পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইম আছে, কিন্তু পাকস্থলী নিজেই বললাম প্রোটিন নির্মিত একটা স্তর আছে, পেশি স্তর, তাহলে সেখানে কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে না? এর 4টা প্রধান কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে পাকস্থলী থেকে যেই প্রোটিন বিশ্লেষী এনজাইম পেপসিন ক্ষরণ হচ্ছে, সেটা বললাম নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ হচ্ছে। তাহলে প্রথম কথাটা কি লিখছে দেখো। আচ্ছা, প্রথম কথাটা লিখছে হচ্ছে পাকস্থলীর অন্তর্গাত্রে নিঃসৃত পুরো মিউকাস স্তর, ওই যে মিউকোসা লেয়ারের পুরো মিউকাস স্তর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আক্রমণ রোধকারী এবং ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। শুধু তাই নাই, মিউকাস স্তরে এই CO3 বাইকার্বনেট আয়ন থাকে, যেটা অ্যাকচুয়ালি একটা ক্ষার, যেটা অ্যাকচুয়ালি একটা কি ক্ষার। ফলে এই ক্ষার HCl কে কি করে দেয়? প্রশমিত করে দেয়। ফলে HCl পাকস্থলীর প্রাচীরে কোনো ধরনের ক্ষত সৃষ্টি করতে পারে না বা ক্ষতি করতে পারে না। ক্লিয়ার? থ্যাংক ইউ। কোনো ক্ষতি করতে পারে না। 2 নাম্বার হচ্ছে সেই কথাই বলছে, দেখো পাকস্থলীর অন্তর্গত থেকে ক্ষরিত বাইকার্বনেট আয়ন প্রকৃতপক্ষে একটি ক্ষার, যেটি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে দেয়। 3 নাম্বার, পেপসিন তো অ্যাক্টিভ পেপসিন না রে, পেপসিনও জেন হিসেবে ক্ষরিত হয়, যেটা হচ্ছে নিষ্ক্রিয় বা প্রো এনজাইম যেটাকে বলা হয়। এটা একটা কি এনজাইম? নিষ্ক্রিয় এনজাইম হিসেবে ক্ষরিত হয়। ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্পর্শে সক্রিয় হয়। তাহলে যেহেতু সে নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হচ্ছে, তাহলে তো পাকস্থলীর প্রাচীরে কোনো সে ক্ষত সৃষ্টি করবে না। সে যখন অ্যাক্টিভ হবে তখন ক্ষত করতে পারে, কিন্তু তখনও ক্ষত করে না। কেন জানো? কারণ আমাদের পরবর্তী পেজে একটা সুন্দর কথা লেখা আছে, 4 নাম্বার পয়েন্টটা খেয়াল করো। পাকস্থলীর অন্তঃস্থ যে কোষগুলো, এটাকে বলা হয় এপিথেলিয়াল কোষ। কোষগুলো এত ঘনভাবে সজ্জিত যে এইটার ভেতর দিয়ে আসলে পাকস্থলীটা যাইতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, ভাই তাহলে তো কোষের ভেতর না যাইতে পারলো, কিন্তু কোষগুলোকেও তো ধ্বংস করার কথা। কথা হ্যাঁ, কিছুটা ধ্বংস হয়, কিন্তু খুব দ্রুতই। দেখো পাকস্থলীর অন্তর্প্রাচীরে বিদ্যমান এপিথেলিয়াল কোষগুলো 3 থেকে 6 দিন মাত্র বাঁচে। এগুলো সব সময় নতুন কোষ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়, ফলে পাকস্থলীর সুরক্ষা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ একটা কোষ নষ্ট হয়েছে, সাথে সাথেই বললাম সেটা পুনরায় তৈরি হয়ে যাইতেছে, ফলে নতুন কোনো সমস্যা হয় না। ভাই আমার বইয়ে পাকস্থলীতে 2 থেকে 6 ঘন্টা কাল অবস্থান করা দেওয়া, কোনো সমস্যা নাই ভাই, তুমি ছোট করে একটু লিখে রাখো 4 থেকে 9 ঘন্টা। পাশে নতুন বইটা 4 থেকে 9 ঘন্টা দিছে, যেহেতু 4 থেকে 9 ঘন্টা লিখে দিয়ে আসতে পারো। 2 থেকে 6 ঘন্টা, 4 থেকে 9 ঘন্টা, ইটস ডাজেন্ট ম্যাটার। আমারও 2 থেকে 6 দেয়া, বুঝতে পারছি। এইগুলি বই টু বই ভ্যারি করে, ঠিক আছে? এটা নিয়ে অত টেনশন করার কিচ্ছু নাই। আমি তো বললাম পাকস্থলীর, ধরো কারো কারো খুব দ্রুত ক্ষুধা পায়, তখন তার মানে কি পাকস্থলীতে তার খাদ্য থাকতেছে না, খাদ্য পরিপাক হয়ে চলে যেতেছে। ধরো একটা বিশাল ভোটকা একটা মানুষ, মানে মোটা মানুষ, যে খাইতে খুব পছন্দ করে, তার পরিপাক দেখা গেছে যে 2-3 ঘন্টার মধ্যে পাকস্থলী খালি হয়ে যেতেছে। এগুলি ভ্যারি করবে, বই টু বইও ভ্যারি করবে। তবে মনে রাখবা যে 4 থেকে 9 ঘন্টা যেহেতু আজমল স্যারের বইতে দিছে, এটা একটু পাশে লিখে রাখো, ঠিক আছে? এটা নিয়ে এত কট খাওয়ার কিছু নাই। এবং নিচের দিকে একটা কথা আছে, খুব সুন্দর কথা। একটু দাঁড়াও। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে আমি একটু কল দিচ্ছি, 5 মিনিট। আচ্ছা, ওকে আসো। এখন দেখো নিচের দিকে একটা MCQ এর প্রশ্ন দিচ্ছে, সেটা হচ্ছে পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হয় না, ঠিক আছে, কিন্তু কখনো কখনো হইতে পারে। এটা কি আমরা বলি আলসার। বলে না যে বেশি চা খাইস না আলসার হবে, গ্যাস্ট্রিক অনেকদিন ছিল তাই আলসার হয়েছে। আলসার কি? আলসার মিন্স ক্ষত। ক্ষতর বাংলা বাংলা টার্ম হচ্ছে ক্ষত, আর এটার মেডিকেল টার্ম হচ্ছে আলসার। তাহলে পাকস্থলীতে আলসার কিসের জন্য হইতে পারে? দেখো
স্বাভাবিক অবস্থায় পাকস্থলীর প্রোটিন নির্মিত অন্তঃপ্রাচীর কখনোই নিজের ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত হয় না, তবে একটা ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার পাইলোরি, নাম কি, উচ্চারণ কি, হেলিকো হেলিকোব্যাক্টার হেলিকোব্যাক্টার পাইলোরি পাইলোরি এই ব্যাকটেরিয়ার কারণে কিংবা একটা ওষুধ বা ড্রাগ যেটার নাম হচ্ছে এনএসএইড, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এই ড্রাগ যদি বা একটা ব্যথানাশক ওষুধ ব্যবহার যদি দীর্ঘদিন করে পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হতে পারে, যা গ্যাস্ট্রিক আলসার নামে বহুল পরিচিত। প্রশ্ন হবে নিচের কোনটি গ্যাস্ট্রিক আলসার তৈরি করে। ঠিক আছে, কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এরপরে বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাও, হোয়াটসঅ্যাপ জানাও, মেসেঞ্জারে জানাও, গ্রুপে জানাও, যে কোনো টাইপে জানাও। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের সবচেয়ে এই অধ্যায়ের সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের প্রশ্ন সিকিউতে আসে ক্ষুদ্রান্তে পরিপাক, সেটা আমরা পড়বো। ততদিন বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।